নমস্কার, আমি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। আজকে রবিবার, সকালবেলায় এখন মেয়েকে পৌঁছে দিতে যাচ্ছি টিউশনেতে। চলুন, যেতে যেতে কথা হবে। আর সময় নেই আসলে কথা বলার। সময় নেই মানে কি, আপনাদের সাথে কথা বলার আমার অঢেল সময়, কিন্তু আমার মেয়েটার এই মুহূর্তে দাঁড়িয়ে সময় একদমই নেই, বা আমাকে সে সময় দেবে না যে আমি একটু ব্লগেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো। তাই ভাবলাম কথা বলার দুটো মাধ্যম আছে, এক সরাসরি আর এক ভয়েস ওভার। ঠিক আছে, ভয়েস ওভারেতেই না হয় বলে নিই। আজকে এই মুহূর্তে যাচ্ছি মেয়ের বায়োলজি টিউশনে পৌঁছে দিতে। তো সেখানে একটু আমার আজকে কিন্তু দেরি হয়ে গেছে। মানে ও আজকে রাগারাগি করছিল, সেটা এমনি এমনি নয়, কারণ সকালবেলা তো একদম সকাল এখন। তো এখন এই সকালকার কাজটুকু মিটিয়ে, তা আবার আলপনা দিয়ে আসেনি শ্বশুরমশাই আর একটা কারণে, মানে এই মুহূর্ত পর্যন্ত তো ঢোকেনি, ঢোকার সময় হয়নি সেই জন্য। কিন্তু ও আরেকটা কারণে আমার শ্বশুরমশাই একটু বিরক্ত। সেসবগুলো সামলে টামলে আমার সত্যি আজকে একটু দেরি হয়ে গেছে। এমনিতে 9:15 থেকে পড়া শুরু। আজকে আমরা যখন পৌঁছেছি ম্যামের বাড়ির সামনে তখন বাজে 9:18। তো সে তো হন্তদন্ত হয়ে ঢুকে গেল। আর আমার আজকে সত্যি খারাপ লাগছিল যে ও এতটাই, মানে সময় যেন 1 মিনিট কম, মানে পিছিয়ে না পড়ে, সেই জন্য তো এত বেশি লাফালাফি। তো সেই জায়গায় সত্যি সত্যি আজকে কিন্তু দেরি হলো, এবং হয়তো এই 2-3 মিনিট দেরিও হতো না, কিন্তু টোটোটা পেয়েছি আমাদের বাড়ি থেকে কিছুটা এগিয়ে। ভদ্রলোক খুবই ভালো, আমাকে নিয়ে গেলেন, দিয়ে গেলেন, সবই ঠিক আছে, কিন্তু এনাকে পেতে আমার একটু দেরি হয়েছে। ওই চট করে আমাদের বাড়ির সামনেতে টোটো রিক্সা এসবগুলো পাওয়া একটু মুশকিল। তো যাই হোক, ফিরতি পথে দেখি কি অপূর্ব সুন্দর জবা নিয়ে যাচ্ছেন এই ভদ্রলোক। হাতে যদি একটু সময় থাকতো না, তাহলে জবাটা কিনতাম, জানেন। তো যাই হোক, সকালবেলাতে শ্বশুরমশাইকে যেটুকু খেতে দিয়েছি সেটুকু নেহাতি যৎকিঞ্চিত, মানে সাময়িক খিদেটা মেটার জন্য। চায়ের সাথে টা বলা যেতে পারে, একটু হেভি টা। প্রপার ব্রেকফাস্টটা হচ্ছে এখন, এবং সেটা হচ্ছে আজকে আমার শ্বশুরমশাই খাচ্ছেন হচ্ছে আলুর দম আর পরোটা, আমি খাচ্ছি হচ্ছে মুড়ি আর শশা, আর বুম্বাদা খাচ্ছে হচ্ছে পরোটা আর বেগুন ভাজা। আজকে সকালবেলাতে একদম 7:30টার মধ্যে আমাকে মিনামাসি ফোন করে জানিয়ে দিয়েছেন মিনামাসি আজকে আসতে পারছে না, কারণ মিনামাসি মেয়ের ঘরের নাতি অসুস্থ, হাসপাতালে ভর্তি হয়েছে। তো ঠিক আছে, সকাল সকাল জানিয়ে দিলে সুবিধে হয় সব দিক থেকে, পরিকল্পনা করে নিতে, তারপর কী করবো এগুলো। তো কালকেই আমি রাত্রেবেলা যেহেতু মাথার যন্ত্রণায় উথাল পাথাল হয়েছিল, কালকেই আমাকে পুচু, মানে আমাদের দিনহাটার বাড়ির পুচু, অনেকদিন আগে দিনহাটার একটা ব্লগেতে পুচু আছে, নিতু কাকুর মেয়ে, আমাদের একদম নিকট প্রতিবেশী। পুচু শিলিগুড়িতে আসছে। কালকে আমাকে সকালবেলা এসেই 8টা 8:30টার মধ্যে ও বলেছে যে দিদি পৌঁছে গেছি, তোমার সাথে দেখা করবো। তো কালকে তো আসতে পারেন, মানে আমি মেসেজটাই দেখেছি সন্ধ্যেবেলাতে। তো আমি তারপরে ওকে কালকে রাত্রে বলেছি যে বাবু আজকে আয়। আমি তো তখন অত ডিটেলে বলিনি যে মাইগ্রেন হয়েছে বা সেগুলো কিছু। তা আজকে পুচু একটু বাদে দেখা করতে আসছে। তো পুজো বা জিম টিম বেশ করে, গুলু ছিল ছোটোবেলাতে। তো গীতা কাকিমা নিতু কাকুর মেয়ে পুচু। তো এখন আবার বিয়ে হয়েছে একটি পাঞ্জাবির সাথে, পাঞ্জাবি একজন ছেলের সাথে। তো খুব নাদুস গুলু বোনটা আমার আসছে এতদিন বাদে। তো একবার পুচুর বিয়ে তো হয়েছিল দিল্লিতে, মানে ও পাঞ্জাবি দিল্লির ছেলে আর কি। তো সেখানে তো ওদের একটা দিনহাটাতে লোকজন খাওয়ানোর একটা ব্যবস্থা হয়েছিল। তারপর তখনই পুচুর দাদা শ্বশুর মারা যায়, সেই জন্য সেটা প্ল্যানটা ক্যান্সেল হয়। আমি তখন দিনহাটায় যাবো, পুচুর রিসেপশন অ্যাটেন্ড করতে, এগুলো ভেবেছিলাম। তো পরবর্তীতে সেটা হয়েছে, মানে কোথায় 1 বছর খানিক, মানে ওদের কালো সূচ কেটে যাওয়ার পরে। তো তখন আর আমি যেতে পারি। তো যাই হোক, অনেকদিন বাদ পুজোর সাথে আমার দেখা হচ্ছে, পুজো আমার বাড়িতে আসছে, খুব ভালো লাগছে। খুব 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 লক্ষ্মী একটা মেয়ে, একদম মানে সম্পূর্ণভাবে ইন্ডিপেন্ডেন্ট, স্বনির্ভর, একদম খুব লক্ষ্মী একটা মেয়ে। সব কাজ করতে পারে, সমস্ত, মানে একেবারে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ, ঘরের কাজ থেকে শুরু করে বাইরের কাজ, কেরিয়ার, পড়াশুনো, লেখাপড়াতে তো ভীষণ ভালো, সেটা বলাই বাহুল্য। আর তেমন সামাজিকও না, মানে দেখুন এসছে মাত্র 2 দিনের জন্য, নিজে থেকে কি সুন্দর যোগাযোগ করে যে তুই দিদি তোমার বাড়ি আসবো, এই যে পুচু, আমাদের পুচু। বল বাবা, কোথায় তুই? হ্যাঁ, তুমি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছো, আমি তোমাকে দেখতে পাচ্ছি নীল রঙের একটা জামা পরে। হ্যাঁ ঠিক। এই যে আমাদের পুচু, এই তো পুচু, হাই। হ্যাঁ, 1 বস্তা করে চাল এক্সট্রা দিতে হবে স্যারের বাড়ি। স্যার বলতো ও তো ওইখানেই থাকে, মা অফিস থেকে এসে এই পুচু আমাদের বারান্দা দিয়ে ওইখানে ঘরটা একদম সোজা। আমি আসবো না, আমি এখানেই থাকবো, বৈঠক নিয়ে আবার
সেটাই না, পরোটাকে শুধু আমরা খাবো তা কেন, আমার বোনটাও খাবে, পুচুও খাবে। আমি শুধু ওকে দেখছি আর ভাবছি এই আমাদের সেই ছোট্ট পুচু, কি মিষ্টি ছিল ছোটবেলায়, খুব দুষ্টু ছিল কিন্তু খুব সারল্য ছিল, মায়াবী ছিল। পুচুর বিয়ের পর দিনহাটায় একটা ছোট্টখাট্টো রিসেপশন হবে এরকম একটা সম্ভাবনা যখন তৈরি হয়েছিল, আমি পুচুর জন্য একটা গয়না কিনে রেখেছিলাম। সে তো আজ বেশ অনেকদিন আগের, আলমারির একেবারে ভেতরে ব্যাপারটা ঢুকে গিয়েছিল। আজকে অনেক খুঁজে সেটাকে বার করলাম, তারপর পুচুকে পরিয়ে দেওয়ার পর পুচুর যে ভালো লেগেছে সেটাতেই আমি খুশি। দেখ না ও মা, একদম দারুণ হয়েছে। এটা একটু বাড়াবাড়ি, কিছু বাড়াবাড়ি না বাবা, এটা তোর জন্য রেখেই দিয়েছিলাম। তাই বলছি যে আমি তো যদি দিনহাটায় দেখা হতো দিনহাটায় দিতাম, যদি সাথে থাকতো অবশ্যই। তুই এলি তো তবু না, এত ভালো সুযোগ, এই সুযোগ ছাড়া যায় না। এবার আমি প্ল্যান করি, কারণ আমার সাধারণত কি হয়, আসি পরের দিন চলে যাই, তো আমি জানি। আর এর আগে তো বেরোতে পারবেন, 8টা মানে অফিসের ট্রাফিক, ওই বুক ধুক করতে করতে তুমি যে ছেড়ে না দিই। মানে কয়েকশো ছেলে মেয়ে পরীক্ষা দিতে এসছে, এসে আমি বুঝে গেছি আমার হবে না, কারণ প্রচুর সবাই বই নিয়ে পড়াশোনা করছে। আমি তো বইটাই কিছুই নিই, আমি কচুরি খেয়েছি, লুচি খেয়েছি, রসগোল্লা গরম আছে কিনা সেইটা ভাবছি যে কোথায় গরম রসগোল্লা আছে, সেটা খেয়ে দিয়ে পরীক্ষা দিতে গেছি। এবার আমার যে জুনিয়র তারা তখন ওখানে গার্ড দিচ্ছে। এবার একজন হচ্ছে সুদীপ্ত, সেই একটা স্কুলে হেডমাস্টার মশাই এখন, আরেকটা হচ্ছে জয়ন্ত, সে একটা স্কুলে হেডমাস্টার মশাই। তারা দুজনেই তখন তোমার বিএড সেকেন্ড ইয়ার পড়ে, আর আমি পোস্ট গ্রাজুয়েশন MA পার পান। ওরা বারবার ঘুরে ফিরে এসে আমার খাতার কাছে আসছে। এবার যা হোক পরীক্ষা শেষ হয়ে গেছে, আমি তো বেরিয়ে এসেছি। এবার ওরা আমার কোনো কারণে আমাকে খুব পছন্দ করেছে, বলছি কেমন হলো পরীক্ষা। আমি এবার দেখছি তো আমি তো এদের সঙ্গে তো আর কোনোদিন দেখা হয় না, আমি একটু বলে যাই না আচ্ছা এখানে তো একটা সাইকেল কিনতে হবে, তো মানে পোস্ট গ্রাজুয়েশনে যে ঢুকবো, এইটা আমার গোটা বিষয়টিতে খুব হয়ে গেছে যে কি কনফিডেন্ট, কি কনফিউশন। আর আমি তো জানি যে ভাই পরীক্ষাতে হবে না, আমি খোঁজও নিই। মানে আমার যে লিস্টে নাম বেরিয়েছে, আগের দিন রাত আমার ছোট পিসি ফোন করে বলছে লিস্টে নাম বেরিয়েছে, কালকে লাস্ট ডেট 12টার মধ্যে ভর্তি। তখন আমাদের ভোরবেলা মানে বিশ্বভারতী 12টার মধ্যে সমস্ত হয়ে যেত, আমাদের ভোর 6টা 6:30 থেকে ক্লাস হতো, এবং অফিসিয়াল যত কাজ 12টা। মানে তুমি আর খোঁজই নাও। আমি বসেছি হাওড়ায়, আমার বাবা কোনো কারণে ভাগ্যিস ওখানে এসছে, আমাদের হাওড়া ফ্ল্যাটে। এখানে তো হতোই না। এবার সে বাবা ফোন করে, তো সে কি অবস্থা, ভোর 6টা পরের দিন ছুটেছি বনে দেবো, তাদের শেষ নাই গল্প। এইবার বুশ করাতে গিয়ে রেল অবরোধ, আবার নামরে ওখান থেকে আবার ইলামবাজার হয়ে 2 ঘন্টা করে বিশ্বভারতীতে 11:30টার সময় গিয়ে ঢুকেছি। তখন দিকে আমার সামনে মানে আরো বহু ছাত্রছাত্রী তারা ঘোরাঘুরি করছে, আমি ভর্তি না হলে 12:05 সই করলাম। তখন বলছে এই যে সইটা করলে এই সিটটি তোমার হলো। তারপরে যে ছেলেটা আমার তার হলো না, সে এখন একটি কলেজে পড়ে, সে তার আর কয়েকদিন পর হলো, অন্য একজন কেউ স্কিপ করলো, তারপর তারও হয়ে গেল আর কি, এরকম একটা অবস্থা। এবং সেই যে ভর্তি হলো, লাইফটা চেঞ্জ হয়ে গেল। বিশ্বভারতী আমাকে সবকিছু দিয়েছে। বিশ্বভারতী জামাইবাবুর, তোর যেমন মিরান্ডা হাউস, জামাইবাবুর তেমন বিশ্বভারতী। আমাকে দুটো জায়গা, একটা আসানসোল আমার উচ্চ মাধ্যমিক, আমার মামা স্কুল ধাপকা নারায়ণচন্দ্র লাহিড়ী বিদ্যা মন্দির, ওইটি আমাকে যেরকম তৈরি করেছে কনফ্লিক্ট, আর এই বিশ্বভারতী, এই দুটো আমার জীবন তৈরি করে, আমার জীবন বদলে দিয়েছে। এটা হচ্ছে আমি একদম সাইডে খিরোগা ছিলাম। এটা পুচু, এটা মা, এটা গীতা কাকিমা, এটা নিতু কাকু, এটা কে রে? এটা ওই বাবার সম্পর্কে আত্মীয় মৃদুলদা কি? হ্যাঁ মৃদুলদাকে তো মৃদুলদাকে চিনবো না? এই বাবা না রে, আমি দেখতে অতি জঘন্য ছিলাম, আমি একটু মোটাই ভালো রে। দিদি তুমি রীতিমতো মুভিতে কাজ করতে পারো। এই বাবা, এই বাবা, হ্যাঁ এই তো সেপ্টেম্বরের 1 তুমি দেখো না মুখটা তোমার ডাবল চিন দিয়ে অনেকটা ফোলা, আর আমি এখন দেখছি তো অনেকটা কমেছে, সত্যি বলছি। হ্যাঁ আমাদের সেলফি তুলবো, এবার আমরা সেলফি তুলবো। ফুটে আছে এখনো, তো দেখানোই হয়নি আজকে, ব্লগেতেও আসেনি আজকে খুব একটা। এটা পুদিনা না? হ্যাঁ এটা পুদিনা, নিয়ে যা না, আবার নিয়ে গিয়ে কি করব? আচ্ছা আমি এত পুচু পুচু করছি, পুচুর কিন্তু একটা খুব সুন্দর নামও আছে, পুচু নামটাও সুন্দর, কিন্তু ওর আসল নাম হচ্ছে শৈলী সাহা।
তো যাই হোক, না হলে হয়তো পুচু বলবে, ও পুতু দিদি তুমি সব জায়গায় আমায় পুচু পুচু করে একবারে ফাটিয়ে দিলে। তো যেটা পুচুকে গিফট দিয়েছি সেটা না মানে ব্লগে দেখাতে আমি সত্যি ভুলে গেলাম, আমার এখন মনে পড়ছে। সেটা হচ্ছে ওই পলার রিংগুলো হয় না, যেগুলো ওই পলার উপর সোনা দেওয়া থাকে, সেরকমই একটা সাদা রঙের একটা রিং, পলার রিং, তার উপর সোনা দেওয়া। তো আমি ছাদ বাগানটা দেখাতে নিয়ে এলাম, জল বাগানও দেখালাম, যতদূর জানতে পারলাম। আর পুচু বলবো না ভাই, শৈলী শ্বশুরমশাইয়েরও জল বাগানের শখ আছে, সেটা জানতে পারলাম। আমাকে পুচু দিয়েছে এই যে চুড়িটা, ওটা কোথাও একটা গিয়েছিল ঘুরতে, সেখান থেকে নিয়ে এসে খুব খুশি হয়েছি। রান্নাঘর এখনও বাসি পড়ে রয়েছে, আমি রান্নাঘরটাকে এখন ঠিকঠাক করি। আলপনাদি নিচ থেকে খাবার দিচ্ছে আজকে, তো একটু ঠিক করে নিই রান্নাঘরটা, খুবই অগোছালো হয়ে আছে। নিচে আজকে হচ্ছে পাঁঠার মাংস, ওপরে আমার আর টুকরোর জন্য একটু মুরগির মাংস আমি ভাবছি করে নিই। আলপনাদি বললো যে আলপনাদির হাতে মুরগির মাংসটা ততটাও ভালো হয় না যতটা আমার হাতে হয়, তাই ভাবলাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তো করেই নিচ্ছি। খুব সামান্য মাংস, তবে অনেক সময় খুব সিম্পল রেসিপি খেতে বড্ড বেশি ভালো হয়ে যায়। তো এই রেসিপিটাই আমি শর্টসে শেয়ার করেছি, নিশ্চয়ই এতক্ষণ অনেকেই আপনারা সেটা দেখে নিয়েছেন। আসলে ব্যাপারটা এতটাই সাধারণ যে আলাদা করে সেরকম করে কিছু বলারও নেই, এইরকমভাবেই তো সবাই রান্না করে। আমি খেয়াল করে দেখেছি অনেক তামঝাম করে রান্না করলেও অনেক সময় সেই স্বাদটা আসে না, যেটা খুব সাধারণ রেসিপিতে অনেক সময় চলে আসে। আজকে এত ভালো হয়েছিল খেতে যে রান্নার যখন চলছে তখন গন্ধেতেই আমি বুঝতে পারছিলাম যে হবে বটে জম্পেশ। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে সামান্য একটু মুরগি, কিন্তু এটা আমরা মোটামুটি, আমার শ্বশুরমশাই খাননি, কিন্তু ওপরে তো আমরা সবাই ভাগ পেয়েছি। সব মিলিয়ে ওই 7 পিস মতো মাংস একবেলার জন্য 3 জনের যথেষ্ট পরিমাণেই হয়ে গেছে। সব মিলিয়ে মিশিয়ে আবারও বলছি, আজকে দুপুরের খাওয়াটা একদম ফাটাফাটি হয়ে গেছে। তুমি এমন ভাব করছো, কি বলেছে তোমাকে গিয়ে? আমাকে বলছে মায়ের মাথার চুল খুলে বেরিয়েছে, চলে এসছে ফুলে গেছে। ফুলে। ও আচ্ছা, আমি চুলটাকে ম্যানেজ করতে পারছি না, আতঙ্কিত হয়ে আমি চলে এলাম। আমি চুলটাকে এই দিকে সেটে করছি, তো ওই দিকে সেটে করছি। এতদিন বরকে দেখে এসেছি, এখন আমার সেই একই অবস্থা। যাক, আমি আতঙ্কে মানে শুধু শুধু আতঙ্কিত করবি না, মায়ের মাথার চুল খুলে এসেছে, এইসব কি ধরনের কথাবার্তা। সত্যি ফুলে গেছিল বলে। আজকে ঘরের থেকে বাইরে এত আরামদায়ক, একটু আগে পর্যন্ত ভালোই বৃষ্টি হলো। যে যখন পুচু এসেছিল শুকিয়ে গেছে, মানে ঘন্টা দেড়েক আগে অবধি যখন পুচু এসেছিল তখনও মানে খুব আকাশটা কালো করেছিল, কিন্তু ওই বর্ষাই আছে, কিন্তু বর্ষায় নাই আর কি। তো আমার না চুলের অবস্থাটা এরকম কেন হয়েছে জানেন তো? আমি যেদিনকে ওই টুকুরের স্কুলেতে গেলাম সেদিনকে আমি স্নান করে যাইনি, আর বোম্বাদা স্নান করে গেছিলো। তো আমার সেদিনকে মাথায় ছিল যে আমি এসে শ্যাম্পু করবো। তো যখন শ্যাম্পু করতে যাচ্ছি, আমি এমনিতে দুটো বাথরুমের জন্য দুটো আলাদা শ্যাম্পু, আলাদা কন্ডিশনার রেখে দিই। সেদিনকে আমার শ্যাম্পুটা খুঁজে পাচ্ছি না, তখন আমার হেঁকে ডেকে কাউকে খুঁজেও পাচ্ছি না, এবং তখন মানে আবার এইভাবে করে বেরিয়ে শুধু শ্যাম্পুটাকে নিতে আসবো এরকমগুলো মনেও হচ্ছে না, ভালোও লাগছে না। তাই রাগ করেই একরকম গায়ে মাখা সাবান মাথায় ডলে ডলে ঘষেছি। আর চুল যদি একটু বড় হতো তাহলে হয়তো এই চুপিটা নিতাম না, কিন্তু যখনই আমি ঘষলাম, আর ওটা তো মাইসোর স্যান্ডেল সোপ, তো মানে যে সাবানগুলো আমরা মাইসোর থেকে নিয়ে এসেছিলাম, ওগুলো না খুব মানে একটু হার্ড সাবান, তো মানে চামড়ায় দিলেও চামড়াটা ভীষণ পরপর করে, গরমকালেতেও মানে একটু কিছু একটা না মাখলে ভালো হয় না। সেটাতে চুলটা এতটাই বাজে হয়ে গেছে। আর আমার জ্ঞানও তো এই প্রথম গায়ে মাখার সাবান আমি মাথায় দিলাম। আমাদের পুটিমারির বাড়িতে, আমাদের বাড়িতে রিঠে গাছ ছিল। আমার বাবা বিয়ের পরেই, দিদি আসার আগেই একটা রিঠে গাছ লাগিয়েছিলেন, মানে মায়ের জন্যই আর কি। তো রিঠে গাছের না গ্রোথ খুব ফাস্ট হয়, তো বোধহয় প্রথম বছর নয়, তার পরের বছর থেকে একটু একটু করে রিঠে দেওয়া শুরু হয়। আমার বাবা গাছের যত্ন জানতেন খুব ভালো, তবে রিঠের একটা সিজন থাকে, সারা বছর রিঠে হয় না, সেটা শুকিয়ে, মানে ফলন যেহেতু অনেক হয়, শুকিয়ে রেখে দেওয়া হতো। আমরা বোধহয় আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন প্রথম জীবনে মাথায় শ্যাম্পু দিই। তার আগে পর্যন্ত সপ্তাহে একদিন বা কোনো কোনো সপ্তাহে হয়তো বা 2 সপ্তাহে একদিন আমাকে বাবা বা মা কেউ একজন মাথায় রিঠে দিয়ে দিতেন, মাই বেশিরভাগ সময় ইয়ের দিন। আর তখন এত পলিউশন ছিল না, এত মাথায় ঘন ঘন ওই রিঠে দেওয়ার চলও ছিল না। আর তখন মাথায় তেল দেওয়াটাই ছিল সম্পন্নতার প্রতীক, যে এ বাবা মাথায় তেল নেই, কিছু না, কি অবস্থা, মানে মাথায় তেল নেই, উস্কো খুস্কো চুল, এটা ভীষণ দারিদ্রতার প্রতীক। যার ফলে বাবা মা একেবারে মাথায়, মানে মা বিশেষত একেবারে
থুপে থুপে তেল দিত, আর তখন সেটা চলও ছিল, হ্যাঁ, অতটা কিছু খারাপ মনেও হতো না। কিন্তু যেদিনকে ধরুন মানে রিঠে দেওয়া হতো সেদিনকে মাথাটা খুব আরাম হতো, ভালো লাগতো, চুলগুলো ফুরফুর করে উঠছে এবং খুব সিল্কি হতো চুলটা। পরবর্তীকালে যখন আমরা শ্যাম্পু দিচ্ছি, শ্যাম্পু দিয়ে মনে হচ্ছিলো যেন একটু জাতে উঠলাম, এরকম একটা ব্যাপার। কিন্তু শ্যাম্পু দেওয়ার পর আমার এখনও পরিষ্কার আমার নিজের প্রতিক্রিয়া, দিদির দিকে তাকাচ্ছি, দিদি আমার দিকে তাকাচ্ছে, মানে দুজনেরই ঠিক একই রকম মনে হচ্ছে যে এর থেকে তো রিঠেই ভালো, হ্যাঁ। কিন্তু আমরা সেটা বলতে পারছি না, তারা যদি বাবা শ্যাম্পু না এনে দেয়। এদিকে তখন আমাদের স্কুলে অনেকেই শ্যাম্পু ট্যাম্পু মেখে আসে, আমরা বাড়িতে রিঠে মাখি, এটা শুনে আবার তখন তারা হাসতো। বুলিং সব সময়ই ছিল, সেটা ধরনটা বদলে গেছে এই আর কি। তো যাই হোক, তখন সেটাতে আবার আমরা ফেরত যেতে চাইছিলাম না, চুপচাপ আছি যে না, রিঠাতেই বেশি ভালো কাজ হচ্ছে। তো তারপরে ফেনাও যেমন হতো, হ্যাঁ হয়তো বা শ্যাম্পুর মধ্যে একটা মৃদুগন্ধ সুগন্ধ হতো না, কিন্তু সেটা ভালোই হতো আর কি। যেটা এখন আবার মনে হয় যে পুরোনো দিনে ফেরত যেতে পারলে ভালো হতো। এখন যে কনফিডেন্সটা এসছে তখন সেটা ছিল না। মনে হয় যে কেউ যদি আমার একটু রিঠে এনে দেয় তাহলে মাথা আবার রিঠেই দেবো, আমার শ্যাম্পু ট্যাম্পু আর দেবো না। তো যাই হোক, এদিকে আমার প্রতিদেবতা তো নিজের জন্য কিছু কিনবেনই না, তিনি আমার বাথরুম থেকে শ্যাম্পুটা নিয়ে গিয়ে সেদিনকে নিজের বাথরুমে রেখে দিয়েছিলেন। সে আর আমার শ্যাম্পু করা হয়নি, ওই সাবান দিয়ে ঘষে ঘষে চুলটার আমি 12টা বাজিয়েছি। তো এখন আজকে একটু তেল দিলাম। আবার বৃষ্টি শুরু হলো, ঝটপট করে কাজ করে নিয়ে তারপরে মাকে ফোন করবো এবং শোবো। কাজ কিছুটা 8 ঘন্টা ঠিক কাজ বাকি আছে এখন। খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। প্রায় প্রত্যেক দিনই রাত বিরেত করে ওই সব বিয়ে করে সব আসছে, কত রাত হোক যাই হোক একেবারে পটকা ফাটিয়ে টাটিয়ে একাকার কাণ্ড করছে। একটু আগে পর্যন্ত প্রচণ্ড পটকা ফাটলো, সব গেল। তো একটু তন্দ্রা মতো চলে এসেছিলো। পরে হঠাৎ করে মনে হলো যে ব্লগটা তো এন্ড করিনি, আজকের ব্লগ কালকে এন্ড করাটা ঠিক ভাল লাগে না, হয়ে যায় কোনো দিন, মানে হতেই পারে আর কি। তো যাই হোক, সেজন্য ভাবলাম যে না ঠিক আছে, ব্লগটাকে এন্ড করতে আসি আজকে। বাবা বাইরে ভালো বৃষ্টি শুরু হলো, বৃষ্টি পড়ছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে দিনের জন্য বিদায় নিচ্ছি। কালকে টুকুর স্কুল আছে, ভোরবেলা উঠতে হবে। টুকুরের তো 7:30টার সময় বাস ছেড়ে দেবে, তারপরে তো আমাদেরও কালকে স্কুলে যেতে হবে। একটু সামান্য ফর্মালিটি বাকি আছে, যে কোনো একজন গেলেই হতো, কিন্তু বুম্বাদা বলছে চলো দিদি, ছুটি যখন আছে। শুরু ঠিক হয়েছিল বুম্বাদাই যাবে, আর মিনামাসি আসবে না। আমি সেটা তো একটু আপত্তি করছিলাম, তারা বাবু বলবেন না চলো, আছি যখন বাড়িতে, তুমি আছো আমি আছো, কোনো অসুবিধা নেই, চলো দুজনেই যাই। তো ঠিক আছে যাই আর কি। স্কুলটাকে বারবার করেই তো বড় হয়ে যাচ্ছে, স্কুল জীবন আর থাকছে না বেশি দিন, 1 বছরও নেই পুরোপুরি। এই আর কি, মাঝে মাঝে একটু ছুঁয়ে দেখতে ভালো লাগে আর কি। তো ঠিক আছে, আমিও রাজি হয়ে গেলাম, চল যাবো। কিন্তু চুলে তো আর এত তেল নিয়ে যাওয়া যাবে না স্কুলে, কাজ বেশিক্ষণের নয়, হয়তো বা 10-15 মিনিটের, কিন্তু তবুও তো যেতে হবে। তো সকালবেলা উঠে চান টান করে তারপরে ওই যেতে হবে, 10টার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে, তার মানে 9টার মধ্যে বেরোতে হবে। ঠিক আছে, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের মধ্যে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল।